আজকে আমরা যেই টপিকটা দেখব সেটার নাম হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন ইন ডিসিশন মেকিং। তো ডিসিশন মেকিং এর মধ্যে ইথিক্যাল কনসিডারেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ধরেন কথার কথা আপনার কোম্পানিতে কোনো আনইথিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে বা ইথিক্যাল ইস্যু অ্যারাইজ হয়েছে। এখন এই ইথিক্যাল ইস্যুটা বন্ধ করার জন্য নর্মালি যেটা হয় যে একটা বোর্ড মিটিং এর মতো বসে এবং ওই মিটিং এর মধ্যে যেটা হয় যে সবাই মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে আমরা এই প্রবলেমটা বা এই ইস্যুটা কিভাবে সলভ করব, কোন সিস্টেমে গেলে ভালো হবে। তো সেইটারই একটা ইথিক্যাল কনসিডারেশনের অ্যালগরিদম আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এবং আমরা অ্যালগরিদমটা প্র্যাকটিস করব। তো আপনাদের অনেকেরই মনে মনে একটা কোশ্চেন যে পড়াচ্ছে তো ভালোই, কিন্তু এই কোর্সে মানে কোশ্চেন কিরকম আসে, হ্যাঁ, প্রশ্ন টশ্ন এগুলা কি, কেমনে কি করব, কিভাবে অ্যান্সার দিব। তো আজকে আমরা একটা কোশ্চেন দেখব কোন একটা এক্সামের। আচ্ছা, কেউ মনে হয় আসছে। কোন একটা এক্সামের একটা কোশ্চেন দেখব যে কিভাবে পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে হবে বা কিভাবে আমরা সলভ করতে পারি। তো আমরা একটু দেখি, আগে অ্যালগরিদমটা দেখি কিভাবে সলভ করে, তারপরে আমরা আস্তে আস্তে বুঝাবো। আচ্ছা, এর আগে বলেন তো স্যাররা, এই সেলস টার্গেট এটার নাম শুনছেন কখনো? হ্যালো? স্যার জি আজকে স্যার, বলেন, আরেকবার আজকে বলবেন। বলবেন। সেলস টার্গেট। ও স্যার, সেলস টার্গেট বলতে তো স্যার প্রতি মাসে যে একটা সেল কত সেল করবে সেই টার্গেটের কথা। হ্যাঁ, 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 থ্যাংক ইউ স্যার। আপনি ঠিকই বলছেন। সো বেসিক্যালি প্রত্যেকটা কোম্পানিরই দেখা যাচ্ছে যে কোনো একটা কোয়ার্টার হইতে পারে, মাস হইতে পারে, এমনকি ডেইলি সেলেরও একটা টার্গেট থাকতে পারে যে প্রতিদিন এত টাকা সেল আনতে হবে বা প্রতি মাসে এত টাকার সেল আনতে হবে। তো আমি এই এথিক্যাল ডিসিশন মেকিং প্রসেসটা পড়ানোর আগে একটা স্টোরি বা একটা আহ, গল্পের মতো আপনাদের সামনে আগে একটু বলবো, তারপরে হচ্ছে জিনিসটা পড়ানো শুরু করবো। তো গল্পটা হচ্ছে অনেকটা এরকম যে একটা কোম্পানির ওনার, সে কথার কথা ডেইলি সেলস এর একটা টার্গেট ঠিক করে দিল, এনি ফিগার লাইক 50,000 টাকা বা 1 লক্ষ টাকা সেলস আনতে হবে। এবং এই কোম্পানির অনেকগুলা শাখা সারা বাংলাদেশে আছে। এখন প্রত্যেকটা স্টোরেরই যে স্টোর ম্যানেজার, তারা প্রত্যেকেই ভাবতেছে কি যে আমি যদি এই সেলস টার্গেটটা আনার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে হয়তো আমি আম, একটা ভালো প্রমোশন পাবো বা আমার বছর শেষে একটা ভালো ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট পাবো। তো সবাই চেষ্টা করতেছে এটা আনার। একজন স্টোর ম্যানেজার দেখতেছে যে সে যে এলাকায় তার দোকান বা তার যেই লোকালিটিতে যেই এরিয়াতে তার স্টোরটা পড়ছে, সে যদি ফুল এফিসিয়েন্সিও দেয়, ওয়ার্কিং আওয়ারে এই ডেইলি সেলস টার্গেট আনা সম্ভব না। স্যার কি বুঝতে পারছেন সিচুয়েশনটা? হ্যালো? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তো এখন সে কি করলো, তার অধীনস্থ যে এমপ্লয়িরা যারা স্টোরে চাকরি বাকরি করে তাদেরকে বলল যে আমাদের এরকম সেলস এর টার্গেট আছে, এখন এই টার্গেট ফিল আপ না হওয়ার আগ পর্যন্ত দোকান খোলা থাকবে। এখন তার জন্য যদি রাত 12টা 1টা বাজে, কোন ডাজ নট ম্যাটার, হ্যাঁ, এবং এটার জন্য তোমাদেরকে কোনো এক্সট্রা পেমেন্টও দেওয়া হবে না। বুঝতে পারছি স্যাররা, কোনো এক্সট্রা পেমেন্ট নাই, বাট তোমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, একটু দাঁড়ান স্যার, একটু, একটা মিনিট। হ্যালো? হ্যালো?
আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ স্যার। 34F1 আপনার কাছে যে Google Classroom এর কোডটা নাই? আচ্ছা, আচ্ছা আমাদের ক্লাস চলতেছে তো আমি আপনাকে মোবাইলে এসএমএস এ আপনার কি এই নাম্বারে WhatsApp? আমি আপনাকে এই নাম্বারে ক্লাসরুমের কোড আর গুগল এখন যে ক্লাস চলতেছে গুগল মিটের ওটার লিংকটা আমি দিয়ে দিচ্ছি। হ্যালো, স্যার কি শুনতে পাচ্ছেন কথা? জি স্যার বলেন, শুনতেছি। আচ্ছা তাহলে স্টোরিটা কি বুঝছেন? স্যার স্টোরিটা নামাজের কি জন্য ছিল? একটু ব্রেক দিলে ভালো হতো হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। আমি নামাজের ছুটি দিয়ে দিচ্ছি। আগে স্টোরিটা বুঝছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি স্যার। যে একটা ডেইলি সেলস টার্গেট কোম্পানি থেকে সেট করে দেওয়া হয়েছে। আর সেই সেলসের টার্গেট অ্যাচিভ করার জন্য স্টোরের ম্যানেজার বলল যে রাত যতই বাজুক সমস্যা নাই, দোকান খোলা থাকবে, এখন তোমরা কাজ করতে চাইলে কর, না করতে চাইলে নাই, বাট এই সেলস টার্গেট অ্যাচিভ করতে হবে। তাহলে এই সিচুয়েশনটুকু আমরা মাথায় রেখে আমরা একটু নামাজের ব্রেক দিব, 6:30 থেকে আবার কথা বলা শুরু করবো, ঠিক আছে? 6:30 বা 6:35 থেকে। ওকে স্যার? হ্যালো? ইয়েস স্যার, 6:30 থেকে হ্যাঁ, হবে। আমরা 6:35 থেকে আবার কথা শুরু করব, নামাজের ব্রেক। আপনারা এই লিঙ্কেই থাকেন, রেকর্ডিং চলতে থাক, সমস্যা নেই। এক্ষেত্রে কি স্যার লিভ নিয়ে হ্যাঁ, লিভ নেন, সমস্যা নেই, আবার এই লিঙ্কেই জয়েন করেন।
হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে স্যার শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা আবার পড়ায় চলে আসি। জি স্যার। তো আমরা যেই সিচুয়েশনটাই ছিলাম, অনেকে আবার পরে জয়েন করছেন, সো আরেকবার আমি একটু বলে দেই। বেসিক্যালি সিচুয়েশনটা ছিল যে স্টোর ওনারের সিদ্ধান্ত হচ্ছে একটা ডেইলি সেলস টার্গেট ফিল আপ করতে হবে। আর স্টোর ম্যানেজার দেখলো যে তার স্টোরটা যে এলাকায় পড়ছে সেই এলাকায় আপনি যতই চেষ্টা ফিকির করেন না কেন, আহ, এই সেলস এর টার্গেট আনা সম্ভব না। ঠিক আছে? তখন সে সিদ্ধান্ত নিল কি যে স্টোর খোলা থাকবে যতক্ষণ না পর্যন্ত এই সেলস টার্গেট ফিল আপ না হয়, এবং এটার জন্য সে কোনো এক্সট্রা পেমেন্ট পাবে না। এমপ্লয়িরা, নর্মাল এমপ্লয়ি যারা আছে, তাদের কোনো এক্সট্রা পেমেন্ট নাই। স্বাভাবিকভাবে এখানে আমরা একটা ইথিক্যাল ইস্যু দেখতে পাচ্ছি। হুম এটা একটা ভালো কাজ বলেন তো? কাউকে ওভারটাইম কাজ করাবেন কিন্তু টাকা দিবেন না, এটা কি কোনো ভালো? না স্যার। না। সো ডেফিনেটলি এখানে একটা ইথিক্যাল ইস্যু আছে। তো এই প্রবলেমটাই আমরা কিভাবে আস্তে আস্তে সলভ করতে পারি। স্যার একটু খেয়াল করবেন, এই এই প্রশ্ন যেটা আসবে এই প্রশ্নটা নিজের মন মতো অ্যান্সার দেওয়া যাবে না। এটার একটা প্রপার অ্যালগরিদম বা একটা প্রপার স্টেপ আছে, স্টেপগুলো আমি একটু একটু করে শিখাই দিচ্ছি। পরীক্ষায়ও কিন্তু এভাবেই অ্যান্সার দিতে হবে। এটা যেভাবে ইচ্ছা আপনার ভালো লাগলে যেভাবে মন চায় ওভাবে অ্যান্সার দেওয়া যাবে না। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে প্রথম যেই কাজটা আমাদের আমাদের অ্যালগরিদমটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করি। একদম ফার্স্ট স্টেপটা হচ্ছে ডেভেলপ প্রবলেম স্টেটমেন্ট। ডেভেলপ প্রবলেম স্টেটমেন্ট। আপনার মেইন যেই ইথিক্যাল ইস্যুটা এখানে দেখা যাচ্ছে সেটা আপনি একটা সিঙ্গেল লাইনে লিখবেন। কথা বুঝতে পারছি? একটা সিঙ্গেল লাইন, একটা ইংলিশ সেন্টেন্সে আপনি লিখবেন যে আপনার মূল ইথিক্যাল প্রবলেমটা কি, মূল ইথিক্যাল সমস্যাটা কি। তো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবেন। যেমন কথার কথা, আমাদের সিচুয়েশনের জন্য আমাদের মূল যে ইথিক্যাল ইস্যুটা সেটা আমরা লিখতে পারি অনেকটা এইভাবে। তো আমরা প্রথমে যখন অ্যান্সারটা দেওয়া শুরু করব, ফার্স্টে ফার্স্টের স্টেপটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট লেখা। সো আমরা লেখা শুরু করি। প্রবলেম স্টেটমেন্ট। এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো হচ্ছে মূল যেই ইথিক্যাল ইস্যুটা আছে সেটা একটা সিঙ্গেল লাইনে লিখবো। একটা সিঙ্গেল লাইনে আমাদের কি ইথিক্যাল ইস্যুটা লিখবো। তো এক একজন এক এক ভাবে লিখবে, কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি কথার কথা আমি এভাবেই লিখলাম। The store manager wants his employees to work overtime without any extra payment to achieve the daily sales target set by the owner. স্যার, বুঝলেন? আমাদের এটা আমি ক্লাসটা কি একরকম রেকর্ডিং লিখলাম, হচ্ছে? আপনারা অন্যরকম লিখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু একটু দাঁড়ান, আমার একটা ফোন আসছে। সালাম আলাইকুম। শনিবার আছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মানে বুঝছেন না, আমরা দেরি করলে তো আমাদেরই লস। কারণ ওরা এলসি দেওয়ার পরে আবার অন্য কাজ করবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম। সরি, অফিস থেকে ফোন আসছিল একটা। তো যেটা বলতেছিলাম যে এইভাবে আমি লিখলাম তার মানে না যে এইটাই কারেক্ট অ্যান্সার, হ্যাঁ? কথা বুঝতে পারছি? একেকজন একেকভাবে লিখবে। এটা মানুষের লেখার হাতের উপর নির্ভর করে। তাহলে মেইন বিষয়টা কি স্যাররা বুঝতে পারছেন? এখানে কি লিখছি আমরা? অর্থাৎ মূল আপনি স্টোরিটা পড়ার পর না যে স্যার, আমি মূল শুনলাম না তো প্রবলেমটা পরে। দেখবেন, সেই প্রবলেমটা একটা সেন্টেন্সে লিখবেন। এখানে কোনো ফ্র্যাগমেন্টেড সেন্টেন্স লিখবেন না। মানে ডুইং সামথিং, মেকিং সামথিং। যেমন এখানে আমি যদি লিখি যে আহ, কি লিখবো, এনগেজিং হিজ এমপ্লয়িজ টু ওয়ার্ক ওভারটাইম, এইভাবে না। একটা ফুল ইংলিশ সেন্টেন্স লিখবেন। সেন্টেন্সটার একটা সাবজেক্ট থাকবে, একটা প্রপার ভার্ব থাকবে। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট আনার জন্য যে এক্সটেনশন গুলো ইউজ করতে হয় সেগুলো ইউজ করবেন। মানে একটা প্রপার ইংলিশ সেন্টেন্স একটা লাইন লিখবেন। বুঝছি স্যাররা? হ্যালো। জি স্যার বুঝছি। ওকে। আচ্ছা, এইবার আমরা নেক্সট স্টেজে যাই। আইডেন্টিফাই অল্টারনেটিভস। স্যার, যে ইথিক্যাল ইস্যুটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ইস্যুটার অতিক্রম করার জন্য বা সেই ইস্যুটা সলভ করার জন্য আপনি 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিবেন। 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিবেন। তা এখন ধরেন এই প্রবলেমটা সলভ করব, তার মানে হচ্ছে সামহাউ আমাকে কিছু না কিছু একটা প্রবলেমের সলিউশন দিতে হবে, যাতে যেই ইথিক্যাল ইস্যুটা আমাদের সামনে আসছে সেই ইথিক্যাল ইস্যুটা যাতে আমি সলভ করতে পারি। তো অনেক ধরনের অল্টারনেট সলিউশন হইতে পারে। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে আপনি কিভাবে লিখবেন। আমি কিছু লিখলাম। তো আমাদের পয়েন্টের সময় আমরা পয়েন্টের নামটা অনেকভাবে লেখে। কেউ কেউ লেখে অল্টারনেট সলিউশনস, কেউ কেউ লেখে সলিউশনস, ইত্যাদি ইত্যাদি। তো আমরা লিখলাম অল্টারনেট সলিউশনস। হ্যাঁ, অল্টারনেট সলিউশনস। এবং তারপর আমরা 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিব। তো এগেইন এগুলো আপনাদের নিজেদের উপর নির্ভর করে আপনারা কিভাবে দিবেন। আপনাদের লেখার কোয়ালিটির উপরে নাম্বারটা আসবে। তো আমি র্যান্ডম দু একটা দেই, কথার কথা। একটা সলিউশন দিলাম যে যেহেতু আমি এমপ্লয়ীদের কোনো এক্সট্রা পেমেন্ট দিচ্ছি না, তো সেটা দেই। সেটা দিলে সে হয়তো অতিরিক্ত কাজ করতে আগ্রহী হবে। আমরা অনেক সময় দেখি যে আহ, আমরা ওভারটাইম হয়তো ডাবল পেমেন্ট পাই, কিংবা দেখা যাচ্ছে ছুটির দিনে কিংবা ঈদের দিনে কাজ করলে একটু বেশি পেমেন্ট পাওয়া যায় নর্মাল নর্মাল আওয়ারের তুলনায়। সো সেই রকম কিছু একটা যদি থাকে বা সেলস এর উপর যদি কমিশন থাকে, তাহলে দেখা যাবে যে এমপ্লয়িরা অতিরিক্ত রাত জাগলেও তারা লিস্ট কোনো না কোনো একটা কম্পেনসেশন তো পাচ্ছে। হ্যাঁ, ঠিক না স্যাররা? হ্যালো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। সো আমরা একটা সলিউশন এরকম হইতে পারে, কথার কথা, গিভিং কমিশনস or incentives to the employees to motivate them. হইতে পারে এটা একটা সলিউশন। এরকম আরো 2-3টা সলিউশন আমরা দিতে পারি। যেমন কথার কথা, আমরা আহ, ধরেন আমরা ওনারকে রিকোয়েস্ট করলাম যে স্যার, আমার যে এলাকাটা, হ্যাঁ, এই এলাকায় আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আপনি যেই সেলস টার্গেটটা দিয়েছেন। কারণ কথা কথা উনি বললে 1 লক্ষ টাকার সেলস আনতে হবে, সম্ভব না। তো আপনি রিকোয়েস্ট করতে পারেন। রিকোয়েস্টিং
the owner to reduce the daily sales target হইতে পারে না স্যাররা? হুম, এই প্রবলেমটার একটা সলিউশন। জি স্যার। আচ্ছা, তারপরে আরো দেখি তো আপনারা দুই একটা বলেন শুনি, একটা দুইটা বলেন তো দেখি। কোনো ভুল শুদ্ধ নাই, যা ইচ্ছা বলতে পারেন। কেউ একটা দুইটা পয়েন্ট। Sir, we can send the product where its demand on high. সেম না, আসলে হচ্ছে আমরা ফিজিক্যাল স্টোর তো, মানে হচ্ছে আমরা ধরেন কথার কথা বেস্ট বাই গুলোর কথা চিন্তা করতে পারেন, বা বাটা বা এপেক্সের দোকানের কথা চিন্তা করতে পারেন। তো ওরা একটা দোকান নিয়ে বসছে, বাট ওদেরকে বলছে যে একটা সেলস টার্গেট না হলে তোমাদের দোকান বন্ধ হবে না, এরকম টাইপ। হ্যাঁ, স্যারের So একটা then, কথায় sir, আমার মাথায় একটা জিনিস we আসছে can যে give আমি চাইলে commission on sales. মার্কেটিং করতে পারি, তাই না? বা ডিসকাউন্ট দিতে পারি। Yes, sir. হ্যাঁ, তো যাতে মানুষ Yes, sir. Sir, আহ, discount or we can provide. বলেন বলেন বলেন। Yes, sir. We can provide, sir. Sir, we can provide, sir, commission on sale হ্যাঁ, to the কমিশন তো seller হয়ে গেছে। or salesman. কমিশন আমি লিখে ফেলছি। আচ্ছা, ওইটা লিখি যে ধরেন কথার কথা এইভাবে Sir, লিখলাম parcel, sir. Money, যে parcel, sir. introducing marketing efforts or offering discounts to the customers to increase the daily sales হইতে পারে, এরকম হইতে পারে। আরো দু একজনের মাথায় কোনো? যে কেউ বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি তো নাম্বার দিচ্ছি না, কারণ আমরা আজকে প্র্যাকটিস করতেছি তো। আর কারো কোনো আইডিয়া? Sir, manager can work with the sales, with the হ্যাঁ, ম্যানেজার তো salesman. ওয়ার্ক করবেই, কিন্তু It will ম্যানেজার কোনো motivate এক্সট্রা them. পেমেন্ট দিবে না। এরকম বলে দিছিল প্রথম, এটাই ছিল মেইন প্রবলেম। তো হ্যাঁ, হইতে হইতে পারে যে ম্যানেজার তার নিজের বাই ওয়ান বোনাস গেট থেকে ওয়ান বা ফ্রি। বেতন থেকে কিছু অফার করতে পারে। আরে না ভাই, এরা সব সময় চলে না, কোম্পানি ঘুরে যাবে। হুম হুম, আসলে এটা হয় না, কেউ নিজের বেতন থেকে জীবনেও টাকা পয়সা দিবে না। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি এরকম বুঝতে পারছেন তো, মানে যেই মেইন প্রবলেমটা আছে সেইটার ৩ থেকে ৪টা সলিউশন দিবেন। ওকে, এটুকু বুঝছি না স্যাররা? Yes, sir. ওকে, এইবার আসি পরের স্টেপে। ইভালুয়েট এন্ড চুজ অল্টারনেটিভ। তো এইটাই হচ্ছে আমাদের এই পুরা প্রশ্নটার মেইন পার্ট। ইভালুয়েট এন্ড চুজ অল্টারনেটিভ বলতে বোঝাচ্ছে স্যার, এই যে আমাদের সামনে এখন ৩ থেকে ৪টা অপশন, এর মধ্যে আপনার কাছে যেটা বেস্ট অপশন মনে হবে যে এইটাই সবচেয়ে ভালো, সেই অপশনটা আপনি এখন এথিক্যাল ডিসিশন মেকিং কিছু অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচ গুলো দিয়ে ব্যাখ্যা করবেন। অ্যাপ্রোচ গুলো আমি একটু পরেই পড়াচ্ছি, বাট আমাকে ৩টাই লিখতে হবে তা না, আমি ৩ থেকে ৪টা অফার করব সলিউশন, কিন্তু যে কোনো একটা সলিউশনকে বলবো এইটাই বেস্ট। যেটাকে বেস্ট বলবো সেটা কেন বেস্ট, এখন সেটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। সো আমাদের থার্ড স্টেপটার নাম হচ্ছে ইভালুয়েশন অফ দ্য চোজেন অল্টারনেটিভ। ইভালুয়েশন অফ দ্য চোজেন অল্টারনেটিভ, কেন আমি এই অল্টারনেটিভটাকে সবচেয়ে বেস্ট বলতেছি, সেইটা আমাকে এখন একটু ব্যাখ্যা করতে হবে। এখন কিভাবে করবো এটা আমরা একটু দেখে আসি। তো আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাচ্ছি, এটাতে আবার ফেরত আসবো। স্যার, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে,
জি স্যার দেখতে তো পাচ্ছি। এখন আমরা আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু কমন ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, যেই অ্যাপ্রোচ গুলা দিয়ে আপনার সামনে যদি অনেকগুলো ডিফারেন্ট অপশন থাকে, তার মধ্যে কোনটা আপনি সিলেক্ট করবেন সেই অ্যাপ্রোচটা আপনি চয়েস করতে পারেন। কিন্তু এই অ্যাপ্রোচ গুলার একটার সাথে আরেকটার কিন্তু ছোট ছোট করে ডিফারেন্স আছে। অ্যাপ্রোচ গুলা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, না হলে আপনি পরীক্ষার খাতায় ভুল উত্তর দিবেন। আর আমি আগেই বলছি যে এখানে আসলে ভুল শুদ্ধের বিষয়টা সাবজেক্টিভ, এক একজন এক একভাবে চিন্তা করে। সো কিছু মার্ক তো আসবেই, কিন্তু ভালো অ্যান্সার যারটা হবে তার মার্কটাই এক্সপোনেনশিয়ালি ভালো আসতে শুরু করবে, তার মার্কটা ওই ধরেন এ বা এ প্লাস বা ওই নাম্বারগুলোর দিকে যাবে। আচ্ছা, এখানে আমরা প্রথম অ্যাপ্রোচটা একটু দেখি। আগে আগে একটু পড়ি, তারপরে আমি এক্সপ্লেন করতেছি। ভার্চু এথিক্স অ্যাপ্রোচ suggests that when faced with a complex ethical dilemma, people do either what they are most comfortable doing or what they think a person they admire would do. The assumption is that people are guided by their virtues to reach the right decision. আচ্ছা, গত ক্লাসে স্যার আমি ভার্চু এই ইংলিশ ওয়ার্ডটার মিনিং পড়াইছিলাম না? ভার্চু মানে কি স্যার? জি স্যার ভার্চু মানে হলো স্যার গুণ। ভালো গুণ, হ্যাঁ? মানে মানুষের ভালো গুণাবলী। জি জি স্যার। ওকে। তো ভার্চু এথিক্স অ্যাপ্রোচ আমাদেরকে যেটা বলে যে একজন ভালো গুণ সম্পন্ন পার্সন, তার সামনে যদি অনেকগুলো অপশন দেয়, সে যেটা চয়েস করবে সেটাই কারেক্ট ডিসিশন। কথা বুঝছি? যেমন একটা উদাহরণ বলি, যেমন আমাদের অনেকের কাছেই কিন্তু আমাদের বাবা বা ফাদার যারা, হ্যাঁ, ফাদার ফিগার, তো তাদেরকে আমরা অনেক অ্যাডমায়ার করি এবং তাদেরকে আমরা একজন একটা গাইডলাইন হিসেবে নেই। তো আপনি চিন্তা করবেন যে আপনার বাবার কাছে যদি এই ৩ টা অপশনের মধ্যে দেওয়া হইতো, সে কোনটা চুজ করত? তাহলে সেটাই কারেক্ট ডিসিশন। অ্যাপ্রোচটা কি বুঝছেন? জি বা স্যার। এমন কোনো পার্সন যাকে আপনি অ্যাডমায়ার করেন। কথার কথা আপনি হয়তো এখনকার সময়ে হয়তো দেখা যাচ্ছে আপনি ডক্টর ইউনূসকে খুব অ্যাডমায়ার করতেছেন। তো আপনি চিন্তা করবেন যে আপনার ডক্টর ইউনূসের সামনে যদি এই অপশনগুলো দেওয়া হইতো, সে কোনটাকে চুজ করত? হুম? এইটা হচ্ছে ভার্চু ইথিক্স অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটার নাম কি? বলেন কেউ একজন। ঠিক স্যার। ভার্চু ইথিক্স। হ্যাঁ, ভার্চু ইথিক্স অ্যাপ্রোচ। অর্থাৎ একজন ভার্চুয়াস পারসন যেটা চয়েস করবে সেটাই কারেক্ট ডিসিশন। ওকে। আমরা এখন সেকেন্ড যেই অ্যাপ্রোচটা আছে সেটা একটু পড়বো। অ্যাপ্রোচটার নাম হচ্ছে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। আমার সাথে একটু উচ্চারণ করে পড়েন। ইউটিলিটারিয়ান, ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। সবাই একটু উচ্চারণ করেন তো। হুম, স্যার ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। ইউটিলিটারিয়ান, হ্যাঁ, ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। ইউটিলিটারিয়ান। স্যার এই আল্লাহর ওয়াস্তে আমি যে পরীক্ষায় কত ধরনের বানান পাই এই ওয়ার্ডটার, হ্যাঁ, ইউটিলিটি, ইউটিলিটাস, উটাস পুটাস, মানে বহু ধরনের বানান আমি পাই আপনাদের খাতায়। ঠিক আছে, ঠিক মতো বানানটা লিখবেন। ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। ওকে, আমি একটু পড়ি। Utilitarian approach choose the action or policy that has the best overall consequences for all people who are directly or indirectly affected. The goal is to find the single greatest good by balancing the interests of all affected parties. আচ্ছা, এখানে বলতেছে কি, এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এটা ভুলেও পরীক্ষার খাতায় লিখেন না। এটা শুধুমাত্র বোঝানোর জন্য আমি দিচ্ছি, হ্যাঁ? তো গত ক্লাসে স্যারদের আমি স্টেক হোল্ডার পড়াইছিলাম। স্টেক হোল্ডার কি জিনিস স্যার? কে বলতে পারবেন? স্টেক হোল্ডার? স্যার যারা ওই কোম্পানি দ্বারা এফেক্টেড, মানে হ্যাঁ, হ্যাঁ, সরাসরি এক্সাক্টলি, তাদের উপর এক্সাক্টলি। প্রভাব মানে পড়বে যদি কোম্পানির ওই কোনো একটা কোম্পানি ডিসিশনের সাথে যদি যাদের হয়। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এফেক্টেড হয়। তাহলে আমাদের এই পার্টিকুলার প্রবলেমটাই আমরা স্টেক হোল্ডার পাচ্ছি কাদের? ধরেন ওনার, ধরেন
স্টোরের ম্যানেজার, তারপর এমপ্লয়িজ যারা চাকরি করবে, এবং ওইভাবে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কাস্টমাররাও কিন্তু স্টেক হোল্ডার হিসেবে পড়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যাররা? স্যাররা কি বুঝতেছি? জি স্যার। ওকে। তো এখন আমি যেটা করব, আবারও বলতেছি স্যার, ভুলেও কিন্তু এটা পরীক্ষার খাতায় লেখেন না। এটা শুধু বোঝানোর জন্য আমি করতেছি, হ্যাঁ? এই উল্টাপাল্টা করেন না আবার। তো এখন আমি যেটা করব, যে আমি ওদেরকে বিভিন্ন ডিসিশনের উপর বেস করে 10 এর মধ্যে একটা নাম্বার দিব, যে কার কতটুকু লাভ ক্ষতি। কথা বুঝছি? যেমন কথার কথা, আমি যদি এই অপশনটাকে চুজ করি, যে রিকোয়েস্টিং দ্য ওনার টু রিডিউস দ্য ডেইলি সেলস টার্গেট, তো তখন যেটা হবে যে আপনি ওনারকে বলবেন যে স্যার, আমাদের পক্ষে কোনোভাবেই প্রতিদিন 1 লাখ টাকার সেলস আনা সম্ভব না, আপনি এটা 50,000 করে দেন বা 70,000 করে দেন। এটাতে দেখেন ওনারের জন্য কিন্তু কোনো লাভই হলো না, বরং ওনারের দরকার ছিল প্রতিদিন 1 লাখ টাকার সেলস, সে এটা পাইলো না, ঠিক না? এবং বরং সেলসের টার্গেট কমে হয়ে গেল 50,000 বা 70,000। তো এই ডিসিশনটা যদি হয়, ওনারের আমরা ধরে নিলাম যে লাভ তো নাই, বরং আরো ক্ষতি। সো মাইনাস, কথার কথা 2 দিয়ে দিলাম। ম্যানেজারের ব্যাপারটা কি? ম্যানেজারের এখন একটু ভালো, প্রেশার কমলো। আগে লাখ টাকার সেলস না আনলে হইতো না, বকা খাইতো। এখন এটা দেখা যাচ্ছে 50,000 70,000 সে হয়তো জিনিসটা পারবে, অ্যাচিভ করতে হয়তো পারবে। হয়তো অ্যাচিভ করতে পারলে তার কিছুটা বেতন বোনাস ঠিকঠাক থাকবে। সো সেক্ষেত্রে আমরা তো ওর বেশি লাভ না, বাট মোটামুটি কথার কথা আমরা ধরে নিলাম যে ওর 5 পরিমাণ প্রফিট হইল। এমপ্লয়ির তেমন কিছু আসে যায় না। কারণ বেসিক্যালি এমপ্লয়ির আগেও কোনো টাকা পাইতো না, এখনো কোনো নতুন করে টাকা পাচ্ছে না। তার একটা লাভ আছে, তাকে হয়তো অতিরিক্ত রাত 10টা 11টা পর্যন্ত হয়তো অফিস করতে হবে না, বা রাত 1টা পর্যন্ত থাকতে হবে না। কারণ সেলস এর টার্গেট কমে আসছে। সো হয়তো আশা করা যায় রাত 10টার ভিতরেই সেলস এর টার্গেট ফিল আপ হয়ে যাবে। সো ওভারঅল তার আমি ধরে নিলাম বেশি একটা লাভ নাই। 2। কাস্টমারের ক্ষেত্রে কি লাভ? কাস্টমারের ক্ষেত্রে তেমন লাভ ক্ষতি আমরা কিছুই দেখতেছি না। কারণ বেসিক্যালি যেটা হয় যে, ধরেন কথার কথা, একটা স্টোর যদি রাত 1টা পর্যন্ত খোলা থাকে, কাস্টমার কিন্তু একটা লাভ আছে। কিরকম লাভ? কাস্টমার যারা বেসিক্যালি রাতে অফিস করে বাসায় আসে, তারা কিন্তু কিছু বাজার সদাই করতে পারতো, ঠিক না? হুম, ঠিক না স্যাররা? ধরেন যারা 10টা 11টায় আসে বাসায়, এবং আইসা দেখে দোকান খোলা নাই। তো তাদের জন্য এমন কোন স্টোর হলে ভালো হতো না, যেটা 1টা 2টা পর্যন্ত ওপেন থাকে? বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা। তো আমরা ধরে নিলাম যে কাস্টমারের এখানে লাভ ক্ষতি কিছুই নাই। সো 0। তো এখন আমরা করব কি, যে তাদের প্রত্যেকের লাভ এবং ক্ষতি একটা যোগ দিব। সো এদিকে -2 +2 কাটাকাটি চলে যাচ্ছে। সো এই পার্টিকুলার ডিসিশনে রিকোয়েস্টিং দ্য ওনার টু রিডিউস দ্য ডেইলি সেলস টার্গেট, 1 লাখ টাকার টার্গেটকে আপনি কথার কথা 70,000 এ নামায় নিয়ে আসবেন। এই পার্টিকুলার ডিসিশনে সব স্টেক হোল্ডার মিলায়া তাদের ধরে নিলাম প্রফিট আসলো 7 প্লাস 7। কথা বুঝছি? এখন অন্য কোনো একটা ডিসিশনে যাই। ধরেন কথার কথা, আমি যদি কিছু ডিসকাউন্ট অফার করি কাস্টমারদেরকে, এবং এটার কারণে যদি আমার এই ডেইলি সেলস ইনক্রিজ হয়, তো সেই ক্ষেত্রে ওনার কিন্তু খুশি, কারণ তার প্রতিদিন 1 লাখ টাকা আসতেছে। বাট এগেইন ওই ডিসকাউন্ট বাবদ বা মার্কেটিং, ধরেন কথার কথা ডিজিটাল মার্কেটিং করতেছেন আপনি, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতেছেন, সেখানে তো আবার কিছু ডলার খরচ হয়। বাট তার রেগুলার যেহেতু 1 লাখ টাকা সেলস আসতেছে, আমরা ধরে নিতে পারি যে তার কিছু পরিমাণ প্রফিট হয়েছে। আমরা ধরে নিলাম যে তার প্রফিট আসলো 5। ম্যানেজারের ক্ষেত্রে এখন সে ডেইলি 1 লাখ টাকা সেলস এর টার্গেট ফিল আপ হচ্ছে, এই মার্কেটিং বা ডিসকাউন্ট অফার ক্যাম্পেইন চালানোর জন্য। আহ, সেই হিসাবে, হ্যাঁ ঠিক আছে, তার বেতন বোনাস বা
যে বিষয়টা সে চাচ্ছিল যে ইনক্রিমেন্ট হবে, সেটা হচ্ছে, কিন্তু এখন তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আগে জানা করতে হইতো এই এডেড মার্কেটিং এফোর্টস এর জন্য তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। সো আম ধরে নিলাম তার ভালোই হইলো, কিন্তু আবার ১০ এ ১০ ও না। এমপ্লয়ির এবারও কোনো লাভ ক্ষতি নাই। বরং দেখা যাচ্ছে যে সেলস এর টার্গেট আনার জন্য বা এরকম মার্কেটিং ভিডিও-টিডিও বানানোর জন্য তাকে অনেক বেশি পরিশ্রমও করতে হচ্ছে। আগে দেখা যাচ্ছে স্টোরে বসে এসির বাতাস খাইতাম। আর কাস্টমার আসলে বিক্রি করতাম। এখন দেখা যাচ্ছে যে আবার YouTube ভিডিও বানাও, হ্যাঁ? Facebook এ শর্টস বানাও, রিলস বানাও, এগুলোর মাধ্যমে বিক্রি করো। হ্যাঁ? আবার কাস্টমার প্রেশারও বেশি। ডিসকাউন্ট দেখে বেশি, বেশি লোক আসে, কাজ করতে হয় বেশি। তো তার মনে করেন আ এক্সট্রা কোনো লাভ তো নাই, বরং আরো আ কষ্ট বেশি। তো আমি ধরে নিলাম যে ওরও -2। কাস্টমার ডিসকাউন্ট পাচ্ছে। হ্যাঁ? কাস্টমার এই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পাচ্ছে। সো ডেফিনিটলি তার কিছুটা লাভ আছে। আমরা ধরে নিলাম যে তার কথার কথা 4 একটা লাভ দিলাম। তো এখন আমরা দেখব ওভারঅল এই পার্টিকুলার ডিসিশনটায় স্কোর কত আসে। ৫ আর ৬ ১১, ১১ আর ৪ ১৫, ১৫ থেকে আবার ২ বিয়োগ। সো প্লাস ১৩। স্যার কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আমি যেগুলো বলি? আমি ওদেরকে ১০ এ একটা নাম্বার দিচ্ছি। যে একেক ডিসিশনে কার কত লাভ, কার কত ক্ষতি। কথা বুঝছি? জি স্যার। আচ্ছা। এখন আমাদের ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ আমাদেরকে যেটা বলে, সেটা হচ্ছে স্যার আপনি কোন ডিসিশন নিয়ে সবাইকে খুশি করতে পারবেন না। বুঝতে পারছি? এমন কোন ডিসিশন নাই যেটাতে সবাই খুশি হবে। তো সেই ক্ষেত্রে কারো ভালো হবে, কারো কিছুটা প্রফিট হবে, কারো কিছুটা লস হবে। বাট ওভারঅল যদি কনসিকুয়েন্স টা ভালো হয়, তাহলে সেটাই কারেক্ট ডিসিশন। ব্যাপারটা বুঝছি? এখন স্যাররা আমাকে একটু বলেন তো, যে আমার হাতে যে ২ টা সলিউশন আছে, এই ২ টা সলিউশনের মধ্যে ওভারঅল ভালো কোনটায় বেশি? বলেন তো? এই 7 না 13? স্যার অবশ্যই 30 স্যার। 13। কিন্তু দেখেন স্যার 13 এ কিন্তু এমপ্লয়ি নাখোশ। ঠিক না? এমপ্লয়ি কিন্তু খুব একটা খুশি না এই পার্টিকুলার ডিসিশনে। বাট অন্যরা মোটামুটি প্রফিটেবল হওয়ার কারণে ওভারঅল স্কোরটা বেড়ে গেছে না? হুম? বা যেমন এই পার্টিকুলার সলিউশনে দেখেন, এই পার্টিকুলার সলিউশনে ও ঠিক আছে এর কোনো এফেক্ট নাই। কিন্তু ওনারের কিন্তু খুব একটা লাভ নাই। বাট ওভারঅল একটা কনসিকুয়েন্স, একটা আমরা ধরে নিলাম একটা, এগুলো হচ্ছে টোটালি মানে মেন্টাল একটা ক্যালকুলেশন। এটার কোনো আমি বলতে পারি যে আপনি বলতে পারেন না স্যার আপনি ৫ কেন দিলেন? ৭ দেন। তাইলে তো এটাও বাড়তো। সো এগুলো হচ্ছে এমনিই জাস্ট বুঝানোর জন্য। বিষয়টা কি বুঝছেন স্যাররা ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটা কি? ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটা আমাদেরকে বলে যে আমি কোনো একটা ডিসিশনেই মানুষকে সব সময় খুশি করতে পারবো না। বাট হ্যাঁ, আপনার যেটাকে আমরা বলি যে দিয়া থুয়া যদি ভালো হয়, ঠিক আছে? কারো একটু বেনিফিট হইলো, কারো একটু বার্ডেন হইলো। বাট ওভারঅল যদি বেস্ট কনসিকুয়েন্স আসে, তাহলে সেই ডিসিশনটাই কারেক্ট ডিসিশন। স্যার এটা কি আমার কথা বুঝতে পারছেন? এই অ্যাপ্রোচটা? হ্যালো? জি স্যার। স্যাররা কি কথা শুনতে পাচ্ছেন আমার? স্যার মাঝে জি মাঝে স্যার, বাইরে শুনতে হয়ে পাচ্ছি। যায় তো। হ্যাঁ, হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু সমস্যা হতে পারে। সমস্যা নেই, এগুলো তো রেকর্ডিং আমি দিয়েই দিব। আচ্ছা, রেকর্ডিং কোথায় দিচ্ছি জানেন তো? এই যে আপনাদের একটা ইউটিউবে প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টে একটা একটা করে ক্লাসের রেকর্ড আসতে থাকবে, হ্যাঁ? বুঝতে পারছি? প্লেলিস্টের লিঙ্ক পাবো কোথায়? ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে। আপনি অ্যাড আছেন না এই ক্লাসরুমে?
Google Classroom এ গেলে একটু নিচের দিকে গেলেই দেখবেন যে প্লেলিস্টের লিংকটা দেওয়া আছে। স্যার আপনার কথা আসতেছে না ক্লিয়ারলি। কথা আসতেছে না? মানে নেট অন্যরা কি শুনতে প্রবলেম। পাচ্ছেন? নাকি সবারই সমস্যা হচ্ছে? মাঝে মাঝে আসে একটু পর পর। মাঝে মাঝে আটকে যায় কথা। ও তাহলে বোধহয় ইন্টারনেট ইস্যু হইতে পারে। আসলে হঠাৎ নেট আপ ডাউন করে তো। আচ্ছা, তাহলে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটা গেল। থার্ড অ্যাপ্রোচটার নাম হচ্ছে ফেয়ারনেস অ্যাপ্রোচ। ফেয়ারনেস অ্যাপ্রোচ আগে একটু পড়ি, তারপরে বুঝাচ্ছি। Focuses on how fairly actions and policies distribute the benefits and burdens among people affected by the decision. The guiding principle of this approach is to treat all people the same. এইবার যেই অ্যাপ্রোচটা আসছে সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে ফেয়ারনেস। তার মানে হচ্ছে স্যার আগের ডিসিশনটাই দেখতেন যে আমরা কাউকে একটু প্লাস 5-6 দিতাম, কাউকে মাইনাস দিতাম বা কাউকে 0 দিতাম। এই অ্যাপ্রোচে আপনি এই কাজটা করতে পারবেন না। এখানে আপনাকে প্রত্যেককে সমানভাবে বিবেচনা করতে হবে। যদি লাভ হয় সবার লাভ হবে, যদি ক্ষতি হয় সবাইকে ক্ষতি ভাগাভাগি করে দিয়ে দিতে হবে। তো ফেয়ারনেস অ্যাপ্রোচ আমাদেরকে বলে টু ট্রিট অল পিপল দ্য সেম, অর্থাৎ যতগুলা স্টেক হোল্ডার থাকবে ডিসিশনের সাথে প্রত্যেকেই যাতে বেনিফিটেড হয়, প্রত্যেকেরই যাতে ভালো হয়। এই অ্যাপ্রোচটা বুঝতে পারছেন? এটা কিন্তু আগের তুলনায় একটু অন্যরকম। আগেরটা আমাদেরকে বলছিল কারো একটু ভালো হোক, কারো একটু খারাপ হোক, ও ওভারঅল যদি ডিসিশনটা ভালো হয় তো ভালো। কিন্তু ফেয়ারনেস অ্যাপ্রোচ আমাদেরকে বলতেছে যে প্রত্যেকেরই ভালো হইতে হবে। কোন স্টেক হোল্ডারকে আমাকে করা যাবে না, লস করা যাবে না। কথা বুঝছি? হ্যালো? জি স্যার। একটু রেসপন্স করেন স্যার, নাহলে তো আমি বুঝতে পারবো না। জি স্যার বলেন। হ্যাঁ, হ্যাঁ। আমি যেটা বললাম ফেয়ারনেস অ্যাপ্রোচটা বুঝছেন? জি জি স্যার। স্যার। ওকে। এরপরে আসি হচ্ছে কমন গুড অ্যাপ্রোচ। Common good approach is based on a vision of a society as a community whose members work together to achieve a common set of values and goals. Decisions and policies that use this approach attempt to implement social systems, institutions, and environments that everyone depends on and that benefit all people. কমন গুড অ্যাপ্রোচ যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে যে স্যার আপনার অ্যাজ এ কমিউনিটি বা অ্যাজ এ সোসাইটি কান্ট্রি ওয়াইজও হইতে পারে যে কিছু কমন গোল থাকতে পারে। হুম? যেমন হইতে পারে যে আপনার এনভায়রনমেন্টাল পলিউশন কমানো, হইতে পারে এনার্জি কনজাম্পশন কমানো, হইতে পারে ইন্টারন্যাশনাল লেবার ল প্রোটেক্ট করা, হইতে পারে আম সমাজের মধ্যে ফেয়ারনেস ইমপ্রুভ করা, সমাজের মধ্যে দুর্নীতি কমানো, ডিসক্রিমিনেশন কমায় ফেলা। সো একটা কান্ট্রির যদি এরকম কোনো কমন গোল থাকে, সেই গোল অ্যাচিভ করার জন্য এই ৩ টা ডিসিশনের মধ্যে যেটা বেস্ট কাজ করবে সেটাই কারেক্ট ডিসিশন। সেই গোল অ্যাচিভ করার জন্য এই ৩ টার মধ্যে যেই গোলটাতে আমি বেস্ট পাবো আরে চলে গেল? আচ্ছা যাই হোক সমস্যা নাই, রেকর্ডিং ও তো থাকবে। সেটাই কারেক্ট ডিসিশন। এই সেফ থাকে না কেন? আচ্ছা হোয়াটএভার। সেটাই হচ্ছে কারেক্ট ডিসিশন। তো এখন আ কমন গুড অ্যাপ্রোচ এর একটা উদাহরণ দেই। মনে করেন যে আমাদের বাংলাদেশে একটা কমন মানে একটা কমন গোল বা একটা আ একটা গ্রেটার গুড হচ্ছে এনার্জি কনজাম্পশন কমানো। অর্থাৎ একটা সার্টেন টাইমের পরে আমরা চাইলেও দোকান খোলা রাখবো না। কথা বুঝতে পারছি? যেমন এই যে আমাদের ইউনিভার্সিটির সামনে বসুন্ধরা মার্কেট দেখেন না যে একটা সার্টেন টাইমের পর বন্ধ হয়ে যায়? জি স্যার। হুম? কয়টা পর্যন্ত জানি খোলা থাকে? মনে হয় ৯টা পর্যন্ত বোধহয় ওপেন থাকে নাকি? স্যার ৮টা পর্যন্ত স্যার ৮টার পর আস্তে আস্তে অফ ৮টা হয়ে যায়। হ্যাঁ, স্যার ৮টার ৮টার পর পর বন্ধ হয়ে যায়। ইলেকট্রিসিটি অর্ধেক অফ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা।
তো তাহলে চিন্তা করে দেখেন তো স্যার, ওইখানে আপনি যাই ডেইলি সেলস টার্গেট দেন না কেন, সে কি 8টার বেশি দোকান খোলা রাখতে পারবে? না স্যার। পারবে না। সো আমাকে এমন একটা ডিসিশন চয়েস করতে হবে, যেই ডিসিশনের মাধ্যমে এই 8টার বেশি যাতে দোকান খোলা না থাকে। কথা বুঝছি? আমার ৩-৪টা সলিউশন থাকতে পারে, বাট তার মধ্যে এমন একটা সলিউশন চয়েস করতে হবে যে 8টার বেশি যাতে দোকান খোলা না থাকে। তাহলে এইভাবে আমরা কমন গুড অ্যাপ্রোচের মাধ্যমে অনেকগুলা ডিসিশন যদি আমাদের সামনে থাকে, তার মধ্যে যে কোনো একটা ডিসিশন বেস্ট ডিসিশন হিসেবে চুজ করতে পারি। এরকম অনেক থাকতে পারে, যেমন কথার কথা এমন ডিসিশন আপনি নিবেন যেটার মাধ্যমে এনভায়রনমেন্ট পলিউশন কমবে। এমন ডিসিশন আপনি নিবেন যেটার মাধ্যমে এমপ্লয়িজ রাইটস প্রোটেক্টেড থাকবে। হ্যাঁ, একটা লোক কাজ করতেছে কিন্তু সে কোনো আম, ইয়া পাচ্ছে না, ওভারটাইমের জন্য সে কোনো কম্পেনসেশন পাচ্ছে না। এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেবার লরও এগেইনস্টে কাজ করে। আমি চাইলেই আপনাকে দিন রাত 24 ঘন্টা খাটাইতে পারি না, ঠিক না? পারি, আমি চাইলেই বলতে পারি যে আপনি 12-13 ঘন্টা কাজ করেন, কোনো পেমেন্ট টেমেন্ট নাই। পারি না না। স্যার। এগুলো ইন্টারন্যাশনাল লেবার লর এগেইনস্টে। তো সে এখন এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এমন একটা ডিসিশন নিতে হবে যার মাধ্যমে আমি লেবার লটাকে রেসপেক্ট করব। সো অ্যাচিভ এ কমন সেট অফ ভ্যালুজ এন্ড প্রিন্সিপাল। আপনার কিছু কমন সেট অফ ভ্যালুজ অথবা গোলস থাকতে পারে। এই গোল অ্যাচিভ করার জন্য যে ডিসিশনটা কারেক্ট, যে ডিসিশনটা সবচেয়ে ভালো কাজ করবে, সেটাই কারেক্ট ডিসিশন। তাহলে আমরা কিন্তু বেশ কতগুলো অ্যাপ্রোচ দেখলাম। অ্যাপ্রোচগুলো আমি আবারও একটু রিভিউ করে দিচ্ছি। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে ভার্চু ইথিক্স। স্যার, একজন ভালো মানুষ, একজন সদ্গুণ সম্পন্ন মানুষ যাদের আপনি পছন্দ করেন, সেই লোকগুলা যেটা চয়েস করতো সেটাই কারেক্ট ডিসিশন। ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ কি? সবাইকে খুশি করা সম্ভব না, উই ক্যানট স্যাটিসফাই এভরিওয়ান। হ্যাঁ, হ্যাঁ, কারো কারো মানে হোয়াট এভার ডিসিশন উই টেক, সামওয়ান উইল বি বেনিফিটেড, সামওয়ান উইল বিয়ার সাম লস। বাট যদি বেস্ট ওভারঅল কনসিকোয়েন্সটা ভালো থাকে, সেটাই কারেক্ট ডিসিশন। ফেয়ারনেস অ্যাপ্রোচ বলতেছে না তুমি কাউকে ভালো কাউকে মন্দ দিতে পারবা না, তোমাকে প্রত্যেককে ইকুয়ালি ট্রিট করতে হবে, ইউ হ্যাভ টু ট্রিট এভরিওয়ান দ্য সেম। এবং প্রত্যেকেরই ভালো হয় এরকম কোন একটা ডিসিশনই বেস্ট ডিসিশন। এটা হচ্ছে ফেয়ারনেস অ্যাপ্রোচ। ফাইনালি কমন গুড অ্যাপ্রোচ হচ্ছে আপনার সোসাইটি বা কান্ট্রির যদি কোনো বা কমিউনিটির যদি কোনো কমন গোলস থাকে, সেই গোলস গুলো অ্যাচিভ করার জন্য যে ডিসিশনটা বেস্ট হবে সেটাই কারেক্ট ডিসিশন। স্যার, একটু খেয়াল করে দেখছেন 4টা অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, খেয়াল করছেন? হ্যালো। জি স্যার। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে এই প্রশ্নের উত্তরটুকু আমরা কিভাবে লিখতে পারি। তো এর আগ পর্যন্ত তো আমাদের ওই যে অল্টারনেট সলিউশন টলিউশন ছিলই। এটা সামহাউ চলে গেছে, এটা থাকার কথা ছিল। সমস্যা নেই, আমরা থার্ড পয়েন্টটা থেকে একটু লিখি। ইভালুয়েশন অফ দ্য চোজেন অল্টারনেটিভ। আমি আপনাদের একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি আর কি, যে কোনো একটা চয়েস আমি নিব এবং যে কোনো একটা অ্যাপ্রোচে ব্যাখ্যা করব। সো ধরেন আমি লেখা শুরু করলাম, এনিথিং, মানে এটা আমি নিজে লিখতেছি, আপনি অন্যভাবে লিখবেন, আরেকজন অন্যভাবে লিখবে, এক একজন এক একভাবে লিখবে, এক একজন এক এক অ্যাপ্রোচে লিখবে। তো আমি আহ, একটা অ্যাপ্রোচে লিখি, আই চুজ টু গিভ কমিশনস অর ইনসেন্টিভস টু দ্য এমপ্লয়িজ ফর দেয়ার এক্সট্রা আওয়ার্স অফ ওয়ার্ক in accordance to the utilitarian approach. We know that we cannot satisfy everyone. In short term, we may think that the owner loses money
for the extra payment. However, the employees will be motivated by their overtime payments and work more diligently অথবা dedicatedly, হ্যাঁ, to achieve the daily sales target. The manager will also get his promotion or বোনাস or increment যাই বলেন না কেন, লিখলেন একভাবে লিখলেন, সমস্যা নেই। In the long run, the company will continue to thrive and will be more prosperous with my decision. Therefore, I choose this option. এই স্যাররা কি দেখতে পাচ্ছেন নাকি? আমি যে লিখতেছি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। একটু ছোট করে। তা আমি এইভাবে লিখলাম, তার মানে এই না যে এটাই অ্যান্সার। কথা বুঝছেন? আমি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি পরীক্ষার হলে কিভাবে লিখবেন। যে আমি কমিশন দেওয়ার অপশনটা চুজ করলাম। স্যার আমার 3-4টা অপশন ছিল না? জি স্যার। হ্যাঁ, ওই 3-4টা অপশনের মধ্যে আপনি যেকোনো অপশন চুজ করবেন আর এই 4টা অ্যাপ্রোচের যেকোনো একটা অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করবেন। এই 4টা অ্যাপ্রোচের যেকোনো একটা অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করবেন। আপনাকে সব অ্যাপ্রোচে লিখতে হবে না। আপনার কথায় আপনি মনে চাইলো ফেয়ারনেস অ্যাপ্রোচ। তো ফেয়ারনেস অ্যাপ্রোচ মানে কি? সবাইকেই সমান বেনিফিট দিতে হবে। উই হ্যাভ টু গিভ বেনিফিট টু এভরি স্টেক হোল্ডার্স। তো তখন আপনি ওইভাবে লিখতে হবে যে না, আমার ডিসিশনে ওনার প্রফিট পাবে, হ্যাঁ, ম্যানেজার তার প্রফিট পাবে, এমপ্লয়ি তার প্রফিট পাবে এবং কাস্টমারও প্রফিটেড হবে। এইরকম ডিসিশন নেওয়ার কারণেই আমি অ্যাকর্ডিং টু দ্য কি বলে ফেয়ারনেস অ্যাপ্রোচ আমি এই পার্টিকুলার ডিসিশনটা চুজ করলাম। তো আমি এখানে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটা নিয়েছি, যেখানে সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে দেখা যাচ্ছে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচে মালিকের একটু লস হচ্ছে, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যে ভালো, ওভারঅল কোম্পানির জন্য ভালো। কারণ দেখেন স্যার, আলটিমেটলি আমার সেলস টার্গেটটা যদি ফিল আপ হয়, দ্য ওনার উইল কন্টিনিউ টু রান দিস বিজনেস অ্যান্ড চিন্তা করে দেখেন, প্রতিদিন যদি তার ডেইলি সেলসটা ফিল আপ হতে থাকে, সে আরো বেশি ইনভেস্টমেন্ট ক্যাপিটাল পাবে এবং তার কোম্পানি আরো বড় করতে পারবে। সো আলটিমেটলি আমাদের জবস গুলোও সিকিউর থাকবে, ঠিক না স্যাররা? স্যার একটু চিন্তা করে দেখেন তো, যে ওনারের যদি লাভ না হয়, সে এই ব্যবসাটা বন্ধ করে দিতে পারে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি মনে স্যার। করেন যে ওনার আরো 10-15টা ব্যবসা আছে। তো এই আপনি যেই কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানি দিয়ে তার খুব একটা লাভ হচ্ছে না। তার এক্সপেকটেশন ছিল যে প্রতিদিন লাখ টাকার সেলস আসবে, কিন্তু আসে না। সে চাইলে এরকম ডিসিশন নিতে পারে না সামনের বছর থেকে, ধুর এই ব্যবসাটাই বন্ধ করে দিই, এটা আর করব না। চাইলে কিন্তু সেই ডিসিশন নিতেই পারে, ঠিক না? জি স্যার, নিতে পারি। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু মানে লাভ করাটাও জরুরি। হ্যাঁ, আমি আগেও বলছিলাম যে প্রফিট করাটা কিন্তু খারাপ কিছু না, কারণ প্রফিট না করলে ওই কোম্পানিটা সাস্টেইন করবে না। আর কোম্পানি সাস্টেইন না করলে তো আলটিমেটলি আমরা এমপ্লয়িরাও হারায় যাব, আমাদেরকে অন্য অন্য জায়গায় আবার চাকরি খুঁজতে হবে। সো আলটিমেটলি আমরা এই পার্টিকুলার চয়েসটা বিভিন্ন অ্যাপ্রোচে বলতে পারি। আচ্ছা, আমি ভার্চু এথিক্স অ্যাপ্রোচে বলতে পারি না যে একজন ভালো মানুষ কখনোই তার এমপ্লয়ীদের ঠকাবে না? এভাবে বলতে পারি না? একই উত্তর। জি ধরেন স্যার, আমি বলতে এইভাবেই পারেন। বললাম যে আই চুজ টু গিভ কমিশনস, বাট অ্যাপ্রোচটা চেঞ্জ। যে a virtuous person is generally fair and he will not discriminate his employees
হ্যাঁ, he will not deprive his employees of some extra payment even after working for long hours. So listen, I think a virtuous person will always choose to give incentives, will always choose to pay his employees for their overtime work. এভাবে বলতে পারি না স্যাররা? হুম? জি স্যার। আসলে জি ব্যাপারটা স্যার। কি, আপনি একই উত্তর দিচ্ছেন কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে দিচ্ছেন। কখনো কমন গুড অ্যাপ্রোচ নিচ্ছেন। কমন গুড কি? যেমন একটা কোম্পানির জন্য কমন গুড মানে কি? কমন গুড মানে হচ্ছে কোম্পানির সাস্টেইনমেন্ট। একটা কোম্পানির জন্য কমন গোল হচ্ছে যেটা মালিক চায়, শ্রমিক চায়, সবাই চায় সেটা হচ্ছে কোম্পানি যাতে সাস্টেইন করে। ওরা যাতে প্রফিটেবল বিজনেস করে। যদি প্রফিটেবল বিজনেস করে তাহলে আমারও তো প্রফিট থাকবে। আমিও তো I will also continue to earn from this company. I will get my salaries. বুঝছেন? একটা কোম্পানির জন্য কমন গুড ভালো কি? সেটা হচ্ছে কোম্পানিটা যাতে প্রসপারাস হয়, কোম্পানি যাতে অনেক প্রফিট করে। তাহলে আমারও আস্তে স্যালারিও বাড়বে। আমিও একসময় প্রমোশন পাবো। তাই তো? হুম? জি জি স্যার। স্যার। হ্যাঁ। যেমন আপনি যেই কোম্পানিতে এখন চাকরি করেন, এই কোম্পানিটা যে এখন যদি অনেক প্রফিট করে, স্যারদের স্যালারি বাড়বে না? জি স্যার বাড়বে। হ্যাঁ, বাড়ার কথা বা প্রমোশন হয়ে বাড়ার কথা। সো বেসিক্যালি ব্যাপারটা এরকমই যে একটা কোম্পানির জন্য কমন গোল বা কমন গুড অ্যাপ্রোচটা কি? সাস্টেইনমেন্ট, প্রফিটেবল বিজনেস। সো আপনি যদি ডেইলি সেলস টার্গেটটা অ্যাচিভ করেন, ইট উইল বি ডেফিনিটলি মোর প্রফিটেবল। দ্য ওনার উইল ইনভেস্ট মোর অন দিস বিজনেস। হ্যাঁ? And ultimately it will be better for everyone. So accordance with the common good approach, I choose this option. একই উত্তর, একই অপশনই চয়েস করতেছেন বারবার, কিন্তু অ্যাপ্রোচ, যেমন জাহিদ হাসান স্যারের মনে হইলো আমি ভার্চু এথিক্সে লিখি, তো এমডি শাকিল স্যার মনে করবে আমি ইউটিলিটারিয়ানে লিখি। যে যেটাতে ভালো লিখতে পারেন, যে কোনো একটা অ্যাপ্রোচে যে কোনো একটা অপশন আমরা চুজ করব। ওকে? হ্যাঁ, বুঝতে পারছেন স্যাররা? স্যার জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এইবার আসি হচ্ছে ফাইনাল দুইটা স্টেপ। আবার আগেরটায় ফেরত যাই। এরপরে দুইটা স্টেপ আছে, সেই একটা স্টেপের নাম হচ্ছে ইমপ্লিমেন্ট ডিসিশন এবং আরেকটা হচ্ছে ইভালুয়েট রেজাল্টস। ইমপ্লিমেন্টেশনের বিষয়টা কি? স্যার, আপনি যখন কোনো একটা কোম্পানিতে নতুন কোনো ডিসিশন নিবেন, তখন ফ্রিকশন আসতে পারে। ঠিক আছে? ফ্রিকশন বলতে কি বোঝায়? অর্থাৎ জেনারেলি আপনার এমপ্লয়িরা এটাতে ডিসডেইনমেন্ট প্রকাশ করতে পারে। তারা বলতে পারে যে, "না, আগেই তো ভালো ছিল। কি আবার ঝামেলা? কি নতুন প্রবলেম আইসা হাজির হইলো?" এরকম আমরা দেখি না অনেক সময় যে নতুন কোনো ডিসিশন আসলে ভাল লাগে না প্রথম আমাদের অফিসে। হ্যালো, কথা আছে কাইটা কেটে আসতেছে। কথা কেটে আসতেছে? স্যার শুনতে পাচ্ছি না কিছু। জি স্যার। আজকে যে কি এখন হইলো ঠিক আছে। ইন্টারনেটের আল্লাহই জানে। আচ্ছা সরি, আসলে স্যার আমি এই কি টাইমটাতে করব? ম্যাক্সিমামই নেট অফিসে তো আর থাকে। এই চেঞ্জ কারণে করতে আরকি অনেকেই পারতেছি না। মাইক অন করে না। আম সমস্যা নাই, রেকর্ড থাকবে, ওখান থেকে শুনে নিয়েন। সো ইমপ্লিমেন্ট ডিসিশনটা হচ্ছে কি, যে আপনি যখন আপনার আহ, একটা ডিসিশন নিলেন, ৪-৫টা অপশনের মধ্যে একটা নতুন ডিসিশন নিলেন, এই ডিসিশনটা এখন আমি কোম্পানিতে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ যেমন আমাদের ক্ষেত্রে আমরা নিলাম যে আমরা রিডিউসিং দ্য সেলস টার্গেট। সো আমরা আমাদের সেলস টার্গেটটা এখন কমায় ফেলবো এবং আলটিমেটলি কমে আসবে। তো এখন ইমপ্লিমেন্ট করার পরে কিছুদিন পরে আমরা দেখব যে রেজাল্টটা কেমন, আমার আউটকামটা কি, আমি যে ডিসিশন নিলাম সেটার আউটকামটা ভালো না খারাপ। যদি আউটকামটা ভালো হয় তাহলে এই স্টেজেই আমার কাজ শেষ। কিন্তু যদি আউটকামটা ভালো না হয়, যেই প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা যদি সলভ না হয়, তখন আমাকে আবার নতুন করে প্রবলেম স্টেটমেন্ট থেকে আবার নতুন করে এই ডিসিশন মেকিং প্রসেস চালাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পরীক্ষার খাতায় তো আর ইমপ্লিমেন্টও করতে পারবো না, ইভালুয়েটও করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা গদবাঁধা ২-৪টা লাইন লিখে দিব। অর্থাৎ এরকম কিছু একটা লিখে দিব, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভালুয়েশন
ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েশন এরকম একটা পয়েন্ট লিখলাম এবং আপনি র্যান্ডম দুই একটা লাইন লিখলেন যে দেন আই উইল ইমপ্লিমেন্ট মাই ডিসিশন ইন মাই কোম্পানি হইতে পারে, ঠিক আছে? আফটার সাম টাইম অথবা আফটার সাম মান্থস, আফটার সাম ইয়ার্স, আই উইল ইভালুয়েট দ্য আউটকাম of my decision. If the decision has successfully solved the initial problem, then the algorithm is finished. Otherwise, we start again from the problem statement and continue the decision making process. আচ্ছা, হ্যালো, কি যে বিপদে পড়লাম নেট নিয়ে। হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন এবং ইভালুয়েশন স্টেজটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে শুনতেছি ইমপ্লিমেন্টেশন শোনা। এবং ইভালুয়েশনে কিছু গদবাঁধা লাইন লিখে দিব। হ্যাঁ, যেমন আমার ডিসিশনটা, আমি যে ডিসিশন নিলাম সেটা আমরা ইমপ্লিমেন্ট করব এবং সেই ইমপ্লিমেন্টেশনের পরে কিছুদিন পরে আমি একটু চেক করে দেখবো যে আমার ডিসিশনটা আসলে ভালো ছিল কিনা। যদি ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয় তাহলে আবার সেই প্রবলেম স্টেটমেন্ট স্টেজ থেকে আবার শুরু করব। না, খুব ঝামেলা করতেছে। হ্যালো, জি স্যার। জি স্যার। সরি স্যার, আসলে খুব নেটে ডিস্টার্ব করতেছে, তো আমি পড়াচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে অনেক। স্যার কতটুকু শুনছেন, কেউ একজন একটু বলতে পারবেন? এই যে ইমপ্লিমেন্টেশন পার্টটুকু কি কেউ শুনতে পারছেন? জি স্যার, এটা শুনছিলাম, জি না স্যার। পরেরটা শুনুন। এখানে আমরা গদবাঁধা কিছু লাইন স্যার লিখে শুনতে দিব, পাইনি হ্যাঁ? এটা। কারণ আমাদের তো আর পরীক্ষার খাতায় ইমপ্লিমেন্টেশনের সুযোগ নাই।
সো গদ বাঁধা একটু লাইন লিখে দিব যে আমি এই ডিসিশনটা আমার পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করব। তাহলে স্যার আমি আরেকবার একটু রিভিউ করি যে এই প্রশ্নটা কিভাবে লিখতে হয়। আপনাকে একটা স্টোরি দেওয়া হবে, স্টোরিটা পড়বেন। স্টোরির মধ্যে একটা ইথিক্যাল প্রবলেম থাকবে। সেই প্রবলেমটা আমরা কি করব, প্রথমে প্রবলেম স্টেটমেন্ট যে স্টেজটা থাকে, প্রবলেম স্টেটমেন্ট, তো প্রবলেম স্টেটমেন্ট মানে হচ্ছে মেইন যে ইথিক্যাল ইস্যুটা থাকবে সেটা একটা সিঙ্গেল লাইনে লিখবেন। এখানে কোনো ফ্র্যাগমেন্টেড সেন্টেন্স ইউজ করবেন না, যেমন আমরা বুলেট পয়েন্টে ইউজ করি, গিভিং, ডুইং, এরকম দিয়ে সেন্টেন্স শুরু করি, এভাবে শুরু করবেন না। একদম টপ টু বটম একটা ইংলিশ ফুল সেন্টেন্সের মধ্যে মেইন ইথিক্যাল ইস্যুটা লিখবেন। নাম্বার 2, অল্টারনেট সলিউশনস। এই স্টেজে আমরা 3 থেকে 4টা মিনিমাম 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিব, যে ওইটা না করে আর কি কি করা যায়, ওইটা না করে আর কি কি করা যায় সেরকম অল্টারনেট সলিউশন দিব। নাম্বার 3, ইভালুয়েশন অফ দ্য চোজেন অল্টারনেটিভ। এই 3-4টা সলিউশনের মধ্যে, হ্যাঁ, এই 3-4টা অপশনের মধ্যে আপনার এখানে 1 2 3 অনেকগুলো অপশন থাকতে পারে, 3 4 5 যা থাকতে পারে, যে কোনো একটা অপশন চুজ করবেন, যে কোনো একটা, সব না, একটা অপশন চুজ করবেন এবং সেই অপশনটা যে কোনো একটা ইথিক্যাল অ্যাপ্রোচ দিয়ে লিখবেন। যে কোনো একটা ইথিক্যাল অ্যাপ্রোচ, এখানে 4টা অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, ভার্চু এথিক্স, ইউটিলিটারিয়ান, ফেয়ারনেস এবং কমন গুড। যে কোনো একটা অ্যাপ্রোচে আপনার অ্যান্সারটা লিখবেন, যেমন আমি এখানে ইউটিলিটারিয়ান দিয়ে অ্যান্সারটা লিখছি। আর ফাইনালি হচ্ছে ইমপ্লিমেন্টেশন এবং ইভালুয়েশন যে স্টেজটা আছে, এই স্টেজে আমরা কিছু গদবাঁধা লেখা লিখে দিব, যে আমি আমার ডিসিশন আমার পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করব। তারপরে কিছু সময় পর, কিছু মান্থস পর, কিছু ইয়ার্স পর আমি দেখবো যে আমার ডিসিশনটা আলটিমেটলি প্রবলেম সলভ হচ্ছে কিনা। যদি সলভ হয় তো ভালো, আর যদি সলভ না হয় তাহলে এগেইন আই উইল স্টার্ট দিস অ্যালগরিদম ফ্রম দ্য প্রবলেম স্টেটমেন্ট স্টেজ। এটুকু কি বুঝছি স্যাররা কোনো রকম? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এইবার আসেন। তাহলে কেউ একজন একটু রিডিং পড়তে হবে স্যার, কেউ একজন একটু এটুকু অংশ রিডিং পড়ে, যে কেউ। একটু পড়েন স্যার, আমি হেল্প করব, সমস্যা নেই। You are a recent graduate of a well respected business school, but you are having trouble getting a job. You worked with a professional resume service to develop a well written resume and placed it on several websites. You also sent it directly to contacts at a dozen companies. So far, you have not even had an invitation for an interview. ইনভাইটেশন। You know invitation for an interview. You know that one of your shortcomings is that you have no real job experience to speak of. You are considering beefing up your resume by exer- exaggerating এক্সাজারেটিং। exaggerating এক্সাজারেটিং। the ex- exaggerating the extent of the class project you worked on for a few weeks at your brother-in-law's small small consulting firm. You could reward the resume to make it sound as if you were actually employed and that your responsibilities were greater than they actually were. What would you do? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমি তো এটা অনেকগুলো সেকশন নেই, এই যে আপনাদের এই এথিক্স কোর্সটা, এটা হচ্ছে কোনো একটা সেকশনের মিড টার্মের কোশ্চেন, বুঝছি। এরকম এক এক সেকশনে এক এক রকম আসতে পারে, সমস্যা নেই, বাট এটা একটা রিয়েল প্রশ্ন, এটা পরীক্ষায় আসছে, স্টুডেন্ট অ্যান্সারও দিয়ে আসছে। তো আমরা এইটারই অ্যান্সারটা একটু দেখবো যে আগে একটু প্রশ্নটা আমি একটু আরেকবার বুঝাই বলি। তো ইউ আর এ রিসেন্ট গ্র্যাজুয়েট অফ এ ওয়েল রেসপেক্টেড বিজনেস স্কুল, যে আপনি মাত্র পাশ করছেন, বিজনেস স্কুল হন, কম্পিউটার সায়েন্স হোক, আমরা যেমন সিএসসি ডিপার্টমেন্টের, সো মাত্র পাশ করলাম, বাট ইউ আর হ্যাভিং ট্রাবল গেটিং এ জব।
চাকরি পাচ্ছি না স্যার, কমন প্রবলেম। হ্যাঁ, পাশ করার পর চাকরি পাচ্ছি না, কমন প্রবলেম না? जी सर। জি স্যার। ওকে, এবার দেখি। You work with a professional resume service to develop a well-written resume and placed it on several websites. তো আমরা ওই যে বিভিন্ন সিভি মেকিং পেজ থাকে না ফেসবুকে বা বিভিন্ন জায়গায়? হুম, जी सर। হ্যাঁ, তো ওইরকম সিভি মেকিং পেজ দিয়ে আমরা আহ, আমাদের রেজুমেটা বানাইছি বা সিভিটা বানাইছি, খুব সুন্দর মতো বানাইছি, একদম স্কিল টিল দিয়ে টিয়ে প্রফেশনাল একটা রেজুমে তৈরি করছি এবং এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপলোড করে রাখছি, ধরেন বিডি জবস, লিঙ্কডইন বা এইসব জায়গায় আমি দিয়ে রাখছি। ইউ অলসো সেন্ড ইট ডিরেক্টলি টু কন্ট্যাক্টস এট ডাজেন কোম্পানিজ। আপনি কি করছেন, বিভিন্ন আপনার বন্ধু বান্ধব যারা অলরেডি জবে আছে তাদেরকে পাঠায় রাখছেন, আপনার আত্মীয় স্বজন যদি কেউ ভালো চাকরি করে তাদেরকেও দিয়ে রাখছেন যে স্যার, মামা বা খালু, হ্যাঁ আমি তো পাশ করছি, আমার তো এখন জব লাগবে। তো আপনার দিক থেকে কোনো কমতি নাই, আপনি রেজুমে টেজুমে বানাইছেন, চেষ্টা করতেছেন। সো ফার, এখন পর্যন্ত ইউ হ্যাভ নট ইভেন হ্যাড এন ইনভাইটেশন ফর এন ইন্টারভিউ। স্যার চাকরি তো দূরে থাক, আপনি ইন্টারভিউ কলই পাচ্ছেন না। You know that one of your shortcomings is that you have no real job experience to speak of. তো এখানে বলতেছে কি যে আপনার একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনার ওইভাবে বলার মতো কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ মাত্র পাশ করছেন, অধিকাংশরই একই অবস্থা। যেমন আমরা তো ওই যে ফ্রাইডে ব্যাচ বা ডে ব্যাচ আমাদের যারা আছি, আমরা অধিকাংশই জব করি, তো আমাদের এই প্রবলেমটা একটু কম। বাট প্রবলেমটা কিন্তু আমাদেরও ছিল কয়েক বছর আগে যখন আমরা প্রথম জব খুঁজতেছিলাম, তখন কিন্তু আমাদেরও প্রবলেমটা ছিল, তাই না স্যাররা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যে আমাদের তো বলার মতো এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু এটার জন্য ইন্টারভিউ কল পাচ্ছিলাম না বা চাকরি পাচ্ছিলাম না। আচ্ছা যাই হোক, ইউ আর কনসিডারিং বিফিং আপ মানে একটু মোটা সোটা করে বাড়ায় বাড়ায় বলা। বিফিং আপ ইউর রেজুমে বাই এক্সাজারেটিং দ্য এক্সটেন্ট অফ দ্য ক্লাস প্রজেক্ট ইউ ওয়ার্ক অন ফর এ ফিউ উইকস এট ইউর ব্রাদার ইন লস স্মল কনসাল্টিং ফার্ম। এখন গল্পটা কি বলতেছে যে আপনি ক্লাস প্রজেক্টের একটা কাজের জন্য কিছুদিন আপনার দুলাভাইয়ের অফিসে গিয়েছিলেন এবং কিছুদিন ওখানে কাজ করছিলেন। এখন যেটা বলতেছে যে ইউ কুড রিওয়ার্ড দ্য রেজুমে টু মেক ইট সাউন্ড অ্যাজ ইফ ইউ আর অ্যাকচুয়ালি এমপ্লয়েড অ্যান্ড দ্যাট ইউর রেসপন্সিবিলিটিস ওয়ার গ্রেটার দেন দে অ্যাকচুয়ালি ওয়ার। আপনি চাচ্ছেন যে আপনার দুলাভাইয়ের অফিসে যে আপনি কিছুদিন গেছিলেন, এটাকে একটু বাড়ায় ফুলায় ফাঁপায় লিখতে সিভিতে, যে আমি আসলে ওখানে চাকরিই করতাম এবং আমি অনেক ইম্পর্টেন্ট কাজ করতাম ওই ওই অফিসে থাকার সময়, যাতে কি হয় অ্যাটলিস্ট ইন্টারভিউ কলটা আপনি পান বা চাকরিটা আপনি পান। স্যার সিচুয়েশনটা কি বুঝতে পারছেন? জি স্যার। অন্য স্যাররা? जी सर। জি স্যার। আচ্ছা, এটাই কিন্তু আপনাদের কোশ্চেন, হ্যাঁ, হোয়াট উড ইউ ডু, আপনি এখন কি করবেন? তাহলে এই প্রশ্নটা আসবে, এটা আমরা পড়বো এবং পড়ার পরে এই যে একটু আগে যেই এথিক্যাল ডিসিশন মেকিং প্রসেস আমরা দেখছি, সেই প্রসেসে এই প্রবলেমটার উত্তর দিব। তার মানে প্রবলেম স্টেটমেন্টের মধ্যে কি হবে, আপনি পুরা গল্পটা পড়ে আপনার যে মনে হবে যে আচ্ছা এই ইথিক্যাল ইস্যুটা আছে, সেই ইথিক্যাল ইস্যুটা আমরা এক লাইনে লিখব। এক লাইন স্যার, বেশি না, অনলি একটা সিঙ্গেল সেন্টেন্স লিখবেন। নাম্বার 2, যেই ইথিক্যাল ইস্যুটা আমরা দেখতে পাচ্ছি সেইটা না করে আর কি করা যায়, এরকম 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিবেন। নাম্বার 3, যে কোনো একটা অ্যাপ্রোচে আপনি এই প্রবলেমটার মধ্যে যেটা বেস্ট ডিসিশন মনে হবে যে আপনার, না এইটা এই ডিসিশনটা সবচেয়ে ভালো, সেই ডিসিশনটা চুজ করবেন এবং যে কোনো একটা অ্যাপ্রোচে ব্যাখ্যা করবেন। ফাইনালি ইমপ্লিমেন্টেশন এবং ইভালুয়েশনে এই যে গদবাতা 2-4টা লাইন লিখে দিবেন, 2-3টা লাইন। কথা বুঝছি? হ্যালো? जी জি सर। স্যার। জি স্যার। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে কি স্যার, আমি আমি যদি আপনাদের সামনে থাকতাম, হ্যাঁ মানে আপনাদেরকে যদি ফিজিক্যালি পড়াইতাম, এই পার্টিকুলার প্রবলেমটা সলভ আমি এখনই আপনাদের করাইতে দিতাম। জি,
এই পার্টিকুলার প্রবলেমটা আমি আপনাদেরকে এখন সলভ করতে দিতাম এবং আপনাদের সবার খাতা থেকে দেখে আমরা প্রবলেমটা ঠিকঠাক করে দিতাম। তো অনলাইনে যেহেতু এটা পসিবল না, এইটাকে আমি একটা অ্যাসাইনমেন্ট হিসেবে এখন দিব। কোনো নাম্বার-টাম্বার নাই। আপনারা সবাই ট্রাই করবেন। সো ফার্স্টে যেটা করবেন, ক্লাস রেকর্ডিংটা দেখবেন। ক্লাস রেকর্ডিংটা দরকার হলে ১ বার ২ বার দেখবেন। ১-২ বার দেখার পরে বোঝার চেষ্টা করবেন একটা অ্যান্সার আমি কিভাবে দিব। দেন এই প্রবলেমটা সলভ করবেন এবং অ্যাসাইনমেন্টের মধ্যে আপলোড করবেন। নেক্সট ক্লাসে আমরা অ্যাসাইনমেন্টগুলো একটু দেখব যে কার কি অবস্থা, কে কি লিখলেন এবং সেখান থেকে কি ভুল হয়েছে সেটা একটু দেখে দিব। বুঝতে পারছি স্যাররা? জি স্যার, বুঝতে পারছি। কোনো নাম্বার নাই। এটা কোনো কুইজ-টুইজ না, Yes, কোনো sir. অ্যাসাইনমেন্ট মার্কও নাই। স্যার এটা ডিরেক্ট এটা যেহেতু আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেন আপনাদেরকে প্রশ্ন সামনে আছে। পাচ্ছি না, আপনাদের সামনে পাইলে আমি এটা এখন করতেই দিতাম। বুঝছি? যেমন এই সপ্তাহে আমি মর্নিং ব্যাচ, ডে ব্যাচ যত ক্লাস নিছি তাদের কিন্তু এটা ক্লাসে বসে করাইছি। কিন্তু আপনাদের তো আর হাতে পাচ্ছি না। বুঝতে পারছি স্যাররা? জি স্যার, জি Yes, স্যার। sir. হ্যাঁ, সো অ্যাসাইনমেন্ট দেখা ভয় পেয়ে যায়েন না যে ওরে বাবারে অ্যাসাইনমেন্ট ChatGPT মেরে দেই। অ্যাসাইনমেন্ট মানে তো স্যার ভালো, অ্যাসাইনমেন্ট দিলেই তো ভালো। না, অ্যাসাইনমেন্ট এটা দিব না। অ্যাসাইনমেন্ট পরে হবে, মিড টার্মের পরে। আচ্ছা আচ্ছা সো স্যার এটাই দেন 10 মার্কের। সো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে স্যার, আপনি এই প্রশ্নটা নিয়ে এই এরকম টান দিয়ে ধরেন কন্ট্রোল সি দিলেন, তারপরে একটা বিশিষ্ট ওয়েবসাইটে গেলেন এবং তারপরে এই জায়গায় পেস্ট করলেন আর এখান থেকে কিছু অ্যান্সার চলে আসলো। এই কাজটা করবেন না, আপনি নিজে হাতে লেখার চেষ্টা করেন। ওকে, কথা Okay, sir. বুঝছি? নিজে হাতে লেখার চেষ্টা Yes, করেন, sir. নাহলে কিন্তু প্র্যাকটিসটা হবে না। আপনারা যদি আমার সামনে থাকতেন আমি আপনাদের বসে লিখতে দিতাম। কথা বুঝছি? জি স্যার, বুঝতেছি। ওকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নেই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিই। আমিনুল ইসলাম, SM আশিকুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাস চক্রবর্তী, আল জাবির রিয়াদ, মোহাম্মদ তৈবুর রহমান, জাহিদ হাসান, রাকাতুল রাইয়া রিদি, সাব্বির ফকির, সাদিয়া আফরিন মারিয়া, Yes, sir. আব্দুল মুনিম, Present, sir. মাহমুদুল হাসান রাতুল, Yes, sir. আল নওশাদ খান, ইয়েস স্যার। আনিসুর রহমান, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম সজল, Present, sir. মাহাদি হাসান, ইয়েস স্যার। রাকিবুল হাসান রাব্বি, Yes, sir. মাহিদুল ইসলাম, আল ফাহাদ হোসেন বিপুল, Present, sir. MD ইমাম হাসান, Present, sir. সোহাগ চন্দ্র কোচ, সোহাগ চন্দ্র না ছিল? স্যার আমি প্রেজেন্ট দিতে পারি নাই, রাকাতুল রাইয়া রিদি। রাকাতুল রাইয়া রিদি, আচ্ছা। স্যার সাব্বির, সাব্বির কোথায়? স্যার তৈবুর রহমান। সাব্বির ফকির না? এটা স্যার স্যার তৈবুর রহমান 30। তৈয়বুর রহমান, আচ্ছা 30 মঈনুল 26। ইসলাম,
মইনুল ইসলাম, আল আমিন, জোবায়ের রহমান। স্যার তৈবুর রহমান কি দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তৈবুর রহমান দিছি। জোবায়ের রহমান, আব্দুর রশিদ, এমডি শাকিল। Yes, sir. আচ্ছা, আব্দুর রশিদ আছেন না? এমডি নিশাত। ইয়েস স্যার। স্যার একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন। গতকালকের ক্লাসে আমার ধরেন আইডি ছিল না, আপনাকে বলছিলাম। এখন তো আমার আইডিটা আসছে, এখন যদি কালকের প্রেজেন্টটা দিতেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব স্যার, সমস্যা নাই। আপনার ওই যে আইডিটা আমাকে মেসেজ করে দেন, আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকের ক্লাসে আমরা যতটুকু পড়ছি, কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলেন। কোনো স্যার কোশ্চেন? এটা তো স্যার শুরুর দিকে একটু মিস করছিলাম, অতটুকু হয়তো রেকর্ড দেখলে বুঝতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড তো আছেই, রেকর্ড চলতেছে। রেকর্ড